হাসিনা আসাদের মিল ও অমিল এবং সর্বশেষ জানাবো বন্ধুর রাজনীতির পথে বিএনপিকে হাঁটতে হবে কৌশলে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হাসিনা আসাদের মিল ও অমিল। পরাক্রমশালী শেখ হাসিনা এবং বাশার আল আসাদের ক্ষমতার মসনদ ও সাম্রাজ্য তছনছ হয়ে গেছে। অহমিকার রাজকীয় সিংহাসন এবং অভূতপূর্ব ক্ষমতা ধুলোয় মিশে গেছে। যারা রাষ্ট্র ও সমাজে ঘৃণা বিদ্বেষের বিষ বাষ্প ছড়াতেন, জনগণের অধিকার ও মর্যাদাকে নির্মমভাবে ধ্বংস করতেন, সেই তাদেরকে সংগ্রামের আগুনে ঋদ্ধ ছাত্র এবং জনগণ উচ্ছেদ করেছে। আজ তারা ইতিহাসের কাছে করুণাযোগ্য গণহত্যায় অভিযুক্ত নৃশংস হত্যাকাণ্ডের নির্দেশদাতা। মানুষ হত্যাকারী কসাই এবং তাদের সহযোগীদের বিচারের মুখোমুখি করাই হবে গণ অভ্যুত্থান কাল পর্বের অন্যতম কর্তব্য। এই মুহূর্তে প্রভুদের সমর্থনপুষ্ট ভীরু পলায়নপর ক্ষমতাসীন অসহায় বিপজ্জনক দুই শাসক নিয়ে বিপুল মাত্রায় আলোচনার সমালোচনা হচ্ছে। অন্যদিকে অভ্যুত্থান বা বিপ্লব স্বল্পকালের মধ্যে সমগ্র জাতিকে যেভাবে সমৃদ্ধ ও শিক্ষা দেয়, তার জন্য ক্ষমতাচ্যুতদের কার্যকলাপ পর্যালোচনার প্রয়োজন হয়। এদের ষড়যন্ত্র ও চক্রান্ত চূর্ণ করতে না পারলে মুক্তি অর্জন লক্ষ্য ও উদ্দেশ্যর বিপর্যয় ঘটবে। জনগণের বিজয়কে নতুন করে সর্বনাশের দিকে নিয়ে যাবে। জনগণ কর্তৃক উৎখাতকৃত দুই স্বৈরশাসকের তুলনামূলক সংক্ষিপ্ত বিশ্লেষণ। মিল: শেখ হাসিনা ও বাশার আল আসাদ দুজনই এই শতকের আলোচিত সমালোচিত স্বৈরাচার। দুজনই নিষ্ঠুর ও নির্মমতার প্রতিচ্ছবি। দুজনই হত্যা, দুর্নীতি ও লুণ্ঠনের পাপে গুরুতর পাপী। অভূতপূর্ব বিপর্যয় প্রতিরোধে দুজনই সর্বোচ্চ মাত্রায় শক্তি প্রয়োগ করার পরও একজন ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং অন্যজন সশস্ত্র অভ্যুত্থানে ক্ষমতা থেকে বিতাড়িত হয়েছেন। দুজনই প্রতিপক্ষকে নির্মমভাবে উপড়ে ফেলতে চেয়েছেন, পরিশেষে দুজনকেই জনগণ ছুঁড়ে ফেলেছে। দুজনেই প্রতিপক্ষকে হত্যা এবং নির্মূলের চেষ্টা করেছেন। শেখ হাসিনা ভাবতেন ক্ষমতা অবিনশ্বর, বাশার আল আসাদ ভাবতেন ক্ষমতা দীর্ঘস্থায়ী ও আজীবন। দুজনেই ক্ষমতা ধরে রাখার জন্য দেশের নাগরিক হত্যাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। দুজনেই ঠান্ডা মাথায় প্রতিপক্ষকে খুন, গুম ও কারাগারে রেখে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার অপকৌশল প্রয়োগ করেছিলেন। দুজনেরই তাসের ঘর ভেঙে গেছে, তাদের দাম্ভিকতাপূর্ণ সরকারের পতন হয়েছে। দুজনেই দেশ ছেড়ে পরিবার সহ বিমানযোগে পলায়ন করেছে। দুজনই ক্ষমতা চিরস্থায়ী করার লক্ষ্যে বিদেশি প্রভুর আনুগত্যে মশগুল ছিলেন। দুজনে বিশ্বাস করতেন জনগণ নয়, ক্ষমতার উৎস সশস্ত্র বাহিনী এবং বিদেশি প্রভু। দুজনেই প্রভুর আশ্রয়ে আশ্রিত হয়ে আছেন। নিজ অপকর্মের দায়ে দুজনের পিতার স্থাপত্যই জনগণ ভুলুণ্ঠিত করেছে। বিক্ষুব্ধ জনতা একজনের পিতার বাসস্থান গুড়িয়ে দিয়েছে, অন্যজনের পিতার সমাধিস্থল পুড়িয়ে দিয়েছে। এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বাশার বলেছিলেন, আমাদের কারাগারে কোনো ব্যক্তিকে রাজনৈতিক বিবেচনায় আটক রাখা হয়নি। তেমনি শেখ হাসিনা বলেছিলেন, বাংলাদেশে কোনো রাজনৈতিক মামলা নেই, রাজনৈতিক মামলায় কেউ কারাগারেও নেই। তারা দুজনেই ভগ্নিপতির প্রতি বেশ আস্থাশীল ছিলেন। জেনারেল আসিফ শওকত সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান, তিনি ছিলেন বাশার আল আসাদের ভগ্নিপতি, এবং জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর প্রধান, তিনি ছিলেন শেখ হাসিনার ভগ্নিপতি। কিন্তু কেউই করুণ পরিণতি ঠেকাতে পারেনি। দুজনের পিতাই ছিলেন প্রেসিডেন্ট। পিতার মৃত্যুতে উত্তরাধিকার সূত্রে রাজনীতিতে তাদের আগমন। হাসিনা এবং আসাদ রাষ্ট্রকে একনায়কতান্ত্রিক এবং একচ্ছত্রবাদী বংশানুক্রমিক শাসন ব্যবস্থার অধীনে পরিচালিত করার স্বপ্ন দেখতেন। দুজনের শাসনামলকেই দেশবাসী মনে করে অন্ধকার যুগের অবসান ঘটেছে এবং এক নতুন যুগের সূচনা ঘটেছে। দুজনের দেশেই তাদের পতনের পথে ব্যাপক সংখ্যক মানুষকে উল্লাস করতে দেখা গেছে। হিটলার এবং পল জোসেফ গোয়েবলসের অনুগত ছিলেন শেখ হাসিনা ও আসাদ, কিন্তু হিটলার ও গোয়েবলস পালাননি, বরং আত্মহত্যার পথ বেছে নেন। কিন্তু হাসিনা ও বাশার আল আসাদ দুজনেই কাপুরুষের মতো পালিয়েছেন, আত্মহত্যা করেনি। দুজনেরই প্রাসাদ জনগণ দ্বারা আক্রান্ত। হত্যা, গুম ও বিচার বহির্ভূত হত্যার জন্য দুজনকে বিচারের মুখোমুখি করা হবে। তারা দুজনেই তাদের স্ব রাষ্ট্রের ঐতিহাসিক সম্ভাবনা বিনষ্ট করেছেন। দুজনেই ক্ষমতাচ্যুত। শেষ পর্যায়ে এসে প্রভুরা তাদের সুরক্ষা দেয়নি, কিন্তু তাদের ক্ষমতাচ্যুতি প্রভুদের মনে
গঠনে ক্ষত সৃষ্টি করেছে। পরাজয়ের গ্লানি তারা ভোগ করছেন। দুজনেরই ক্ষমতা ও দেশ ছেড়ে অতি গোপনে পালিয়ে যাওয়ার সময় ভয়ে আতঙ্কে বিমানের ট্রান্সপন্ডার বন্ধ রাখা হয়েছিল। দুজনেই নিজ দেশে গণহত্যার দায়ে বিচারের মুখোমুখি করা হবে। দুজনের ভবিষ্যৎই অনিশ্চিত। দুজনই জনগণ দ্বারা বিতাড়িত। তবে একজন ভারতে থেকেও এখনও অতি উৎসাহ নিয়ে ক্ষমতায় থাকাকালীন সেই অপপ্রচার, প্রোপাগান্ডা এবং গোয়েবলসীয় মিথ্যাচারের কৌশল অব্যাহত রেখেছেন। অন্যজন রাশিয়ায় আত্মগোপনে থেকেও প্রোপাগান্ডার আশ্রয়ে আছেন। একজন পলায়ন পর থেকেও কথা বলে দেশকে অস্থিতিশীল করছেন, আরেকজন কথা বলার সুযোগ খুঁজছেন। বাশার আল আসাদ দেশের নাগরিক খুন করে গণকবরে পুঁতে রেখেছে, আর শেখ হাসিনার সরকার গুম করে লাশ নদীতে ফেলে দিয়েছে। অমিল: শেখ হাসিনা 15 বছরে ফ্যাসিবাদের জননী, বাশার আল আসাদ 24 বছরের স্বৈরাচারের রাজা। দুজনেই মসনদের বিদ্রোহের ঝড়ো হাওয়ায় তছনছ হয়ে গেছে। একজন 36 দিনের, অন্যজন 12 দিনের আন্দোলনে উৎখাত। শেখ হাসিনা পালাবো না বলে দৃঢ় অঙ্গীকার করে পালিয়েছে, আর বাশার আল আসাদ প্রতিশ্রুতি না দিয়েই পালিয়েছে। দুজনেই গণহত্যায় অভিযুক্ত। একজন অস্বীকার করার মাঝে আত্মতৃপ্তি খোঁজেন, অন্যজন গণহত্যার প্রশ্নে নীরবতা পালন করছেন। শেখ হাসিনার বিবেকের বিচারালয় চুরমার হয়ে গেছে। বিচার শক্তি, ন্যায্যতা শক্তি এবং চিন্তা শক্তি বিলুপ্ত হয়ে গেছে। বাশার আল আসাদের এখনও হয়তো নিয়তির লিখন উপলব্ধি করার সক্ষমতা বিলীন হয়নি। একজন বিদেশের মাটিতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও চক্রান্ত করেন, অন্যজন দেশের বিরুদ্ধে চক্রান্তে বিরতিতে আছেন। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের পিতা প্রয়াত হাফিজ আল আসাদ 5 বার গণভোটে বিজয়ের মাধ্যমে নিজের কর্তৃত্ব বজায় রাখেন, কিন্তু শেখ হাসিনার পিতা জনগণ, সংসদ বা গণভোট ছাড়াই রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। হাফিজ আল আসাদ রাষ্ট্রপতি ছিলেন 30 বছর, আর শেখ মুজিবুর রহমান একদলীয় বাকশাল করে রাষ্ট্রপতি ছিলেন মাত্র 7 মাস। একজনের পিতা 70 বছর বয়সে মৃত্যুবরণ করেছে, আরেকজনের পিতা 55 বছর বয়সে খুন হয়েছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে, হত্যার নির্দেশদাতাদের বিরুদ্ধে যুগে যুগে ফাঁসি, কারাগার এবং গুলি অগ্রাহ্য করে স্বতঃস্ফূর্ত প্রতিবাদে জেগে ওঠে জনতা। অত্যাচার এবং ভয় দেখিয়ে মানুষকে শৃঙ্খলিত রাখা যায় না। ইতিহাসের ওই ঐতিহাসিক শিক্ষা শেখ হাসিনা এবং বাশার আল আসাদ নেয়নি। বাস্তবতাহীন শ্রেষ্ঠত্ব বোধের কারণে তারা এখন অনিবার্য নিয়তির শিকার। ইতিহাস তাদের করুণা করেছে, তারা পরাজিত। ন্যায্যতাকে অপসারিত করে ক্ষমতা চর্চা একজন মানুষকে ক্রমাগত দয়াহীন এবং বর্বর করে তোলে। জীবনের মহাকাব্য অনেক বড়, অনেক মহান, তাই জীবনের মহাকাব্যের দিকে বারবার ফিরে তাকাতে হয়। বন্ধুর, রাজনীতির পথে বিএনপিকে হাঁটতে হবে কৌশলে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের শিক্ষার্থীরা সবসময় গণতান্ত্রিক আন্দোলনের অগ্রভাগে ছিল। নেতৃত্বের পরিবর্তন ও সামাজিক পরিবর্তন আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে 1969, 1990 এবং 2024 সালের গণঅভ্যুত্থান ও 1971 সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত ছাত্র আন্দোলন দেশের ইতিহাস গঠনে বড় ভূমিকা রেখেছে। রাজনৈতিক দলগুলো সবসময় শিক্ষার্থীদের সমর্থন পেতে চেয়েছে। কেউ সফল হয়েছে, কেউ ব্যর্থ। বিএনপি একসময় ছাত্র সমাজের সাথে সফলভাবে সম্পর্ক গড়তে সক্ষম হয়েছিল। প্রতিষ্ঠার শুরু থেকে দলটি বুঝতে পেরেছিল যে শিক্ষার্থীরা শুধু রাজপথে আন্দোলন নয়, বরং বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব গঠনে, জনমত তৈরি করতে এবং নির্বাচনী ফলাফলে বড় ভূমিকা রাখতে পারে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি সেনা কর্মকর্তা থেকে রাজনীতিতে আসেন, তিনি ছাত্রদের সাথে ভিন্নভাবে সম্পর্ক গড়তে চেয়েছিলেন। তিনি তাদের প্রতিপক্ষ মনে করেননি, বরং তাদের কথা শোনার চেষ্টা করেছিলেন। 1978 সালে যখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান, তখন সেখানে শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদ ছিল, কিন্তু তিনি সেখান থেকে পালিয়ে যাননি বা দমন পীড়নের পথে যাননি, বরং তিনি তাদের মুখোমুখি দাঁড়িয়ে আলোচনার চেষ্টা করেন। তার এই সাহসী পদক্ষেপ প্রথমে প্রতিরোধের মুখে পড়লেও পরবর্তীতে শিক্ষার্থীদের মধ্যে তার প্রতি শ্রদ্ধা তৈরি করে। এটি দেখিয়ে দেয় যে তিনি তরুণদের কণ্ঠরোধ করতে চাননি, বরং তাদের সাথে সংলাপ করতে চেয়েছিলেন। অন্যান্য অনেক রাজনৈতিক দলের চেয়ে বিএনপি শুরু থেকে ছাত্রদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক প্ল্যাটফর্ম তৈরি করেছিল। শুধুমাত্র রাজনীতির জন্য নয়, বরং শিক্ষাবিদ, বিজ্ঞানী, সাংস্কৃতিক কর্মী ও সমাজকর্মীদেরও সম্পৃক্ত করেছিল। জিয়া ছাত্র দলকে শুধু রাজনৈতিক সংগঠন হিসেবে নয়, বরং বুদ্ধিবৃত্তিক ও পেশাগত দক্ষতা বৃদ্ধির একটি ক্ষেত্র হিসেবে গড়ে তুলেছিলেন।
বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক উৎসব, মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি, সরকারি বিদেশ সফরে মেধাবীদের অন্তর্ভুক্তি, এসব উদ্যোগ বিএনপিকে শুধু রাজনৈতিক সংগঠনের মধ্যে সীমাবদ্ধ রাখেনি, বরং শিক্ষার্থীদের ব্যাপক পরিসরে আকৃষ্ট করেছিল। তার সরকার ছাত্রদের জাতীয় উন্নয়ন কার্যক্রমে যুক্ত করেছিল, যেমন খাল খনন কর্মসূচি, যেখানে যুবকদের ব্যবহারিক উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত করা হয়েছিল। এসব উদ্যোগ 1980 ও 1990-এর দশকে বিএনপিকে তরুণদের কাছে আধুনিক, গতিশীল, যুববান্ধব দল হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। জিয়াউর রহমানের নিজস্ব ব্যক্তিত্ব এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তার হাফহাতা সেন্টু গেঞ্জি, খাকি প্যান্ট, হেড ক্যাপ, সানগ্লাস পরা ও মাঠ পর্যায়ে সরাসরি কাজ করার ধরন তাকে সে সময়ের তরুণদের কাছে এক জনপ্রিয় আইকন করে তুলেছিল। তিনি নীতির মাধ্যমেও এবং ব্যক্তিগত কারিশমার মাধ্যমেও তরুণদের আকৃষ্ট করতে পেরেছিলেন। প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই ধারা অব্যাহত রাখেন এবং শিক্ষার্থী ও তরুণদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখেন। তার শাসনামলে ছাত্রদের কল্যাণ, শিক্ষা ও সংস্কৃতি নিয়ে বিভিন্ন কর্মসূচি চালু করা হয়, যার মধ্যে জিয়াউর রহমান আমল থেকে চালু হওয়া আমরা নতুন আমরা করি অন্যতম, যা তরুণ প্রতিভাবানদের তুলে ধরার জন্য ব্যাপক জনপ্রিয় হয়েছিল। বিএনপির নীতিমালা কেবল সাধারণ শিক্ষার্থী বা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য সীমিত ছিল না, বরং নারী শিক্ষার্থী, মাদ্রাসার ছাত্র, সংখ্যালঘু সম্প্রদায়ের যুবক যুবতীদের জন্যও বিস্তৃত ছিল। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।